স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। কাল নেবেন শপথ। শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন। বন্যায় হাওড় অঞ্চলে শত শত কোটি টাকার ফসলের ক্ষতি, 2 লাখেরও বেশি কৃষকের মাথায় হাত। বাকি ধান ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা, মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। জমিনের ধান জমিনে ফালায় রাখতে হয়, আনার মতো কোনো সম্ভবতা না, কারণ রাস্তাঘাট নাই। আমার তো ক্ষেত কৃষ্টি লইয়া গেছে কি আমরা সবাই, এখন আমরা কিভাবে বাচ্চা কাচ্চা লইয়া বাঁচতাম। দেশে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছে 1212 রোগী। হাসপাতালে ভর্তি 950 শিশু। বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। মাছ মাংস সাধারণের নাগালের বাইরে। হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। বেশি পাচ্ছে আদা রসুন তুলনামূলক গত সপ্তাহে, এই সপ্তাহে 40টা বেশি। আপনি যে রাত দিবেন 100 টাকা, 90 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে 100 পর্যন্ত 140 টাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হলো 4 দিনের জমকালো আয়োজন। নাচ আর গানের মূর্ছনায় মাতালেন শিল্পীরা। এবারে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। কাল নেবেন শপথ। আজ নতুন বিধায়কদের নিয়ে বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান। শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। পূর্ব মেদিনীপুরের এই নেতার রাজনীতি শুরু হয়েছিল কংগ্রেসের মাধ্যমে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয়ের পর কে হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, এ নিয়ে চায়ের টেবিল থেকে রাজনীতির মাঠ সর্বত্র ছিল আলোচনা। প্রথমেই যার নাম আসে তিনি বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। সদ্য সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভবানীপুর আসনে 15,000 ভোটের ব্যবধানে হারিয়েছেন। একই সঙ্গে জিতেছেন নন্দীগ্রাম আসনেও। তাই শুভেন্দুর নামটি এসেছে সবার আগে। সম্ভাব্য মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও আলোচনায় ছিলেন স্বপন দাশগুপ্ত, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্র পাল ও স্মৃতি ইরানি। শুক্রবার দুপুরে বিজেপির 207 জন বিধায়ককে নিয়ে কলকাতায় দীর্ঘ বৈঠক করেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদের জানান, আলোচনায় 8টি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু তা আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। এ লক্ষ্যে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা। শুভেন্দুর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকার কথা রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি 20 রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টানা 15 বছরের শাসনের অবসান হয়েছে। বিজেপির 207 আসনের বিপরীতে তৃণমূল পেয়েছে 80 আসন। ভোট হয়েছে 293 আসনে। আজিজুল ইসলাম, দীপ্ত বার্তা কক্ষ। এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিজয় থালাপতির দল তামিলিগা ভেটার কাজাঘাম টিভিকে ক্ষমতায় বসতে যাচ্ছে। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থী সিপিআই এবং সিপিএম বিজয় থালাপতি দলকে সমর্থন দিয়েছে। আজ বিকেলে দলগুলো টিভিকে সমর্থনের ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে তামিলনাড়ুতে 4 দিন ধরে চলা সরকার গঠন নিয়ে নাটকীয়তার অবসান হয়েছে। কাল নতুন সরকারের শপথ গ্রহণ। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় সবচেয়ে বেশি আসন পায় থালাপতি বিজয়ের দল টিভিকে।
তারা পায় 108টি আসন, কিন্তু 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118 বিধায়কের। আজ কংগ্রেস সহ আরও 3টি দল থালাপতি বিজয়ের দলকে সমর্থন দিয়েছে, ফলে সরকার গঠন করতে যাচ্ছেন তিনি। এবার দেশের প্রসঙ্গ। সাম্প্রতিক বন্যায় দেশের হাওর অঞ্চলে শত শত কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 2 লাখেরও বেশি। তলিয়ে যাওয়া ধান এখনও ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। অনেকে ধান শুকানোর কাজে ব্যস্ত, কিন্তু মিলছে না ফসলের কাঙ্ক্ষিত মূল্য। হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজানের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 23,000 কৃষক। কয়েকদিন পর্যাপ্ত রোদ থাকায় ধান শুকানো ও হাওরে তলিয়ে যাওয়া ধান কাটায় ব্যস্ত চাষিরা। তবে এরই মধ্যে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আজকে রোদ দিছে, যদি বাকি সময় রোদ দেয়, এক সপ্তাহ রোদ দেয়, যে 22 বিঘার মধ্যে 3 বিঘা সেইগুলো শুকাইবার সম্ভাবনা হইব। আর যদি রোদ না দেয় তাহলে এগুলো বাতিল হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। জেলার 4টি উপজেলার 11,500 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ায় 340 কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 ক্যাটাগরিতে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুনামগঞ্জে এখনও 20,500 হেক্টরের বেশি জমির ধান পানিতে তলিয়ে আছে। এরই মধ্যে জেলায় শতকরা প্রায় 80% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাকি ধান ঘরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। 12টি উপজেলায় প্রায় 51,000 ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মৌলভীবাজারের হাওড়াঞ্চলের প্রায় 4,300 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 26,000 কৃষক। নষ্ট হয়েছে প্রায় 17,000 মেট্রিক টন ধান। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান ধানের দাম খুবই কম, অথচ শ্রমিকের মজুরি দিতে হচ্ছে প্রতিদিন প্রায় 1,000 টাকা। এমন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন। সরকারে কিছু অবদান দিত, তাহলে তো আমরা কিছুটা সাহায্য করলে ভালো হইতো। এরকম সবাই যদি এরকম কষ্টের মাঝে থাকে, তো যদি সরকার থেকে কিছু আইতো, তো কিছুটা সাহায্য হইল না। আমার তো ক্ষেত কৃষ্টি লইয়া গেছে কি আমরা সবাই, এখন আমরা কিভাবে বাচ্চা লইয়া বাঁচতাম, গরু বাছুর লইয়া তো ওরও বিপদও। রোদের কারণে কিশোরগঞ্জের হাওরের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। প্রায় সবাই ব্যস্ত ধান শুকানোর কাজে। চাষিরা জানান টানা কয়েকদিন রোদ থাকলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। রোদ্রে কাজ করতে পারি, ধান শুকাইতে পারি, হাওরের থেকে ধান কাইতে নিতে পারি। আমাদের জমিনের ধান জমিনে ফেলায় রাখতে হয়, আনার মতো কোনো সম্ভব না, কারণ রাস্তাঘাট নাই। আর এক হইছে আপনার বেড়িবাঁধ যদি ভাঙ্গা যা, ধান একটা তোলার মতো কোনো ব্যবস্থা নাই। নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে হাওর ও নিচু এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী প্রায় 450 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। আর ক্ষতিগ্রস্ত চাষির সংখ্যা প্রায় 78,000। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 6 শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর 1 শিশুর মৃত্যু হয়েছে হামে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে গত 54 দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 343-এ। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 285 এবং নিশ্চিত হামে 58 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় দেশের 8 বিভাগে সন্দেহজনক হাম রোগের সংখ্যা 1,212। হাসপাতালে ভর্তি হয়েছে 950 শিশু। দেশ থেকে এখনও বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। রেল শ্রমিকদের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধু দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই। যারা যখন ক্ষমতায় যায়, সেই দলের প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রীদের বাড়ি যে এলাকায় হয়, সেইখানেই বড় বড় ব্রিজ, বিভাগ, এটা সেটা সেতু হয়। যে সব উন্নয়নকে আমরা সাপোর্ট করি, তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। 30-40 হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো, আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। প্রায় সব ধরনের মাছ ও গরু ও খাসির মাংস রয়েছে সাধারণ ক্রেতার নাগালের বাইরে। এ অবস্থায় প্রয়োজনীয় পণ্য কিনতে বাজেটের সাথে হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের।
ফারুক ইসলাম পেশায় একজন নিরাপত্তা কর্মী। রাজধানীর শেখেরটেকের বাসিন্দা তিনি। স্ত্রী, স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে নিয়ে 4 জনের সংসার তার। বেতন পেয়ে তিনি বাজারে এসেছেন প্রয়োজনীয় পণ্য কিনতে, কিন্তু সামান্য টাকায় কোনটা রেখে কোনটা কিনবেন মিলছে না সেই হিসাব। বেতন কিছু কম, যে টাকা পাই এই টাকা পোষে না, যে টাকা পাই সংসারে চলে যায়। ফারুক ইসলামের মতো নিম্ন ও মধ্যবিত্ত প্রায় সব পরিবারের একই চিত্র। আগে থেকেই নাগালের বাইরে থাকা অনেক পণ্যের দাম আবারও বেড়েছে। এই তালিকায় রয়েছে চাল, তেল, সবজি, মাছ ও মাংস। সবজির দাম সেঞ্চুরি কোটা পার হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আপনি যে রাত দিবেন 100 টাকা, 90 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে 100 পর্যন্ত 140 টাকা কেজি। বৃষ্টি হইতে কৃষকের ফসল অনেক নষ্ট হয়ে গেছে। যেমন আমরা কয়দিন আগে এই সিজনে ঢেঁড়স বেচতাম 40 টাকা কেজি, 30 টাকা কেজি, এখন ঢেঁড়স বেচতেছি 60 টাকা কেজি, 70 টাকা কেজি। এটা হচ্ছে আমরা যেখান থেকে আনি ওইখানেই কোনো একটা হয়তো সিন্ডিকেট বা কিছু একটা আছে। বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। গরুর মাংস 800 টাকা কেজি আর খাসির মাংস 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই সাধ্যর মধ্যে না থাকায় অনেকে দূরে থাকছেন মাছ ও মাংস থেকে। সব মাছই দেখি কম বেশি দেখলাম, কিন্তু আজকে অনেক বেশি মনে হচ্ছে। এগুলো সব তো কাস্টমারদের উপরে থেকে নিতে হয়। যারা ভোক্তা তারা দিতে আছে, যেমনি আমরা দিয়ে আসতে আছি, আমরা আরেকজনের থেকে নিতে আছি। কুরবানির আগে গরু টরু অনেক উঠবে হাটে, তখন হয়তো একটু লেস হইতে পারে। অরিজিনাল খাসিটা 1300 টাকা, আর যে যেটা দেখতেছেন ওটা 1200 টাকা দিতে আসে। খাসি কয়া ওটা হলো বকরি, এটা তো আপনি চিনতে পারবেন না। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে। কোরবানিকে সামনে রেখে বাড়তে শুরু করেছে আদা ও রসুনের দাম। বেশি বাড়ছে আদা রসুন তুলনামূলক। গত সপ্তাহে এই সপ্তাহে 40 টাকা কেজি প্রতি। এই অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বাঙালি জাতির ইতিহাসে 25 বৈশাখ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবের দিন। বাংলা সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্পী ও দর্শন প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ মিশে আছেন। তাই তার জন্মদিন বাঙালির এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সার্ধশত বছর আগে যে রবি কিরণের আবির্ভাব হয় তার দীপ্তি এখনও পৃথিবী জুড়ে। রবীন্দ্রনাথ কেবল বাঙালির কবি নন, তিনি হয়ে ওঠেন বিশ্ব মানবের মুক্তির দূত। যখনই পৃথিবীতে ঘৃণা আর সংকীর্ণতার মেঘ জমে, তখনই তিনি শুনিয়েছেন অভয়ের বাণী। রবীন্দ্রনাথের দৃষ্টিতে দেশপ্রেম কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদে সীমাবদ্ধ ছিল না, তার প্রেম ছিল অখণ্ড মানবতার প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত সেই আনন্দবাদী ধারার, অর্থাৎ যিনি মনে করতেন সাহিত্যের মধ্য দিয়ে লেখক এক ধরনের আনন্দ অনুভব করেন এবং তার মধ্য দিয়ে নতুন সৃষ্টি তৈরি হয়। এটা তার কাছে মনে হলো প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। তিনি তখন বলাকা কাব্য লিখছেন এবং দেখছেন যে মানুষের এই পৃথিবী ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। তখন তিনি মনে করছেন যে এই যুদ্ধ থামানো সম্ভব নয়, এই সংঘাত অনিবার্য। তখন তিনি বলছেন যে এই ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হবে, আর সেই সৃষ্টির সব কিছু গড়ে তুলবে নতুন এক মানুষ, নতুন প্রজন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত প্রবন্ধ সভ্যতার সংকটে বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এই বাক্যের মধ্যে দিয়ে তিনি আসলে আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় সংকটের সমাধান দিয়ে যান। প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে দাঁড়িয়েও বারবার ফিরে আসতে হয় তার কাছেই, কারণ তিনি যন্ত্রের নয়, মানবতার জয়গান গেয়েছেন। 165তম জন্ম জয়ন্তীতে তার প্রাসঙ্গিকতা কেবল উৎসবের আয়োজনই নয়, বরং তার দর্শন নিজেদের শুদ্ধ করে নেয়ার মধ্যে। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে তার প্রকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন বিভিন্ন ধর্মের মধ্যে নানা রকম আচার আদি আছে এবং আনুষ্ঠানিকতা আছে, এর মধ্যে পার্থক্যও আছে, কিন্তু ধর্মের যে মূল ঐক্য, তার মধ্যে যে মানবতা, এটাকেই তিনি প্রধান করে দেখেছেন। তিনি গীতাঞ্জলির মধ্যে লিখছেন, এই যে আলো, এই যে বাতাস, এই যে মাটি, এই যে আকাশ, এ সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে আমাদের প্রাণ। ফলে তার ধর্মবোধের মধ্যে যেটাকে আমরা বলি মোটা দাগে অসাম্প্রদায়িকতা, সেটা আমরা প্রবলভাবে দেখতে পাই।
বিশ্বকবি বাঙালির কাছে অতীতের কোনো মহিরুহ নন। তিনি আজও সমান প্রাসঙ্গিক ও ভবিষ্যতের পথদ্রষ্টা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ শুরু হয়েছে ৪ দিনের উৎসব। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শিরোনামে এই আয়োজনের প্রথম দিন ছিল নাচ, গান, আবৃত্তি ও আলোচনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে উঠে এসেছে বাঙালির প্রেম, প্রকৃতি আর আত্মপরিচয়ের অনন্ত ভাষা। তার কবিতা, গান আর মানবতার বাণী মানুষের চেতনাকে আলোকিত করছে প্রজন্মের পর প্রজন্ম। কবির জন্মবার্ষিকীতে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার লেখা গান, কবিতার মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে। তারা যখন বক্তৃতা শেষ হয়, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালায় উদ্বোধনী আয়োজনে বিশিষ্টজনেরা বলেন, রবীন্দ্রনাথ পৃথিবীর অনুকরণীয় ব্যক্তিদের একজন। তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। একটা শিশুর মতো তিনি এই পৃথিবীর দিকে তাকিয়েছেন সারা জীবন, এবং যা দেখেছেন তাতেই অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন। প্রতিটা বিষয়কে, প্রতিটা অনুভূতিকে, জীবনের প্রতিটা পর্বের অনুভূতিকে তিনি লিখে থুয়ে গেছেন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হে নূতন দেখা দিক আরবার গানটি সমবেত কণ্ঠে তোলেন শিল্পীরা। পরে শুরু হয় নৃত্য পরিবেশনা। এরপর একে একে বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত উপহার দেন শিল্পীরা। কবিগুরুর সাহিত্য, সঙ্গীত আর দর্শন বাঙালির সংস্কৃতি ও মননের সঙ্গে মিশে আছে গভীরভাবে। সেই চেতনাকে নতুন করে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা, যা শেষ হবে ১১ মে। জহুর মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নওগাঁর পতিশ্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রবীন্দ্রনাথ মানবতা ও অসাম্প্রদায়িকতার কথা বলে গেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ আরও অনেকে। পরে শিল্পীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ও ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশি, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কোনো হত্যাকাণ্ডকে সরকার তামাদি হতে দেবে না। তাই শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। রাজধানীর জাতীয় জাদুঘরে আজ শাপলা স্মৃতি সংসদ আয়োজিত শাপলার শহীদ গাঁথা শিরোনামে অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার যেমন ৭১-এর গণহত্যাকে সমর্থন করে না, তেমনি শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকে মেনে নেয় না। শহীদদের স্মরণে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে। বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না, সে অপরাধ যেই করুক না কেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। পর্যাপ্ত অপরিশোধিত তেলের যোগান নিশ্চিত হওয়ায় ৩ সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর পুরোপুরি সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। আজ সকাল ৮টা থেকে শোধনাগারটির উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগে। সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা একটি ট্যাঙ্কার বুধবার দুপুরে কুতুবদিয়া পৌঁছায়। বৃহস্পতিবার রাত থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্র ইরান চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের সরবরাহের সংকট দেখা দিলে এপ্রিলের মাঝামাঝি শোধনাগারটির কার্যক্রম পর্যায়ক্রমে বন্ধ হয়ে পড়ে।
লবণাক্ততার কারণে দেশের দক্ষিণাঞ্চলে অনেক ফসল চাষ বেশ কঠিন, কিন্তু সেখানে বিদেশি আম চাষ করে ভাগ্য বদলেছেন এক উদ্যোক্তা। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় 50 জাতের আম চাষ করে বছরে লাখ টাকা আয় করছেন তিনি। তার সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। বাগানে প্রবেশ করলেই দেখা মিলবে ডালে ডালে ঝুলে থাকা বেশ বড় আকৃতির আমের। কয়েকটির ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত। এগুলো থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই ও কিং অব চাকাপাত প্রজাতির। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুজবাড়িয়া গ্রামের এই বাগানে আরও রয়েছে ব্ল্যাকস্টোন, বানানা, মিয়াজাকি ও ব্রুনাই কিং সহ আরও নানা জাতের আম। দেশি প্রজাতির মধ্যে রয়েছে গোপালভোগ ও হিমসাগর। প্রায় 10 বছর ধরে আম বাগান করি। আম বাগানে আমার প্রায় 50টার মতো জাত আছে। চিয়াংমাই, চাকাবাদ, যত কালার আম আছে আমের ভিতরে সবচেয়ে আপনার চাকাবাদ মিষ্টি এবং সুস্বাদু। এইটি আপনার বেশি চলে। আমার এখানে 3 থেকে 400 টাকা কেজি বিক্রি হয়। এই কৃষি উদ্যোক্তার সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। আমিও দেখতে এসেছি যে আমি ওরকম একটা বাগান করব। এই আম গাছটায় এই যে আম আইছে, আবার এই মুকুলও আইছে, এটা বছরে 4 বার আম হয়। ভালো বিদেশি আম গাছ আছে, তাই আমি এটা নার্সারি করব, তাই আমি এখানে কলম সংগ্রহ করতে এসেছি। লবণাক্ত এলাকায় বিদেশি আম চাষের এমন সাফল্যকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ। লবণাক্ত মাটিতে আমরা দেখছি যে আসলে আমের যে উৎপাদন সেটা বেশ ভালোই উৎপাদন আছে, বিশেষ করে আম্রপালি, হিমসাগর এই জাতীয় আমগুলোর যেমন দেশে চাহিদা আছে, বিদেশেও চাহিদা আছে। মোরেলগঞ্জ উপজেলার এ বাগানে রয়েছে বিদেশি জাতের অন্তত 50টি গাছ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি প্রক্রিয়া এখনও টেবিলে সীমাবদ্ধ। তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পর্যালোচনা চলছে। এরই মধ্যে আবার নিজ জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেশ কয়েকটি বেসামরিক এলাকায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর ও দেশটির হরমুজগান প্রদেশের সিরিক শহরে হামলা চালানোর অভিযোগ করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। কাল নেবেন শপথ। শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন। বন্যায় হাওড় অঞ্চলে শত শত কোটি টাকার ফসলের ক্ষতি, 2 লাখেরও বেশি কৃষকের মাথায় হাত। বাকি ধান ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা, মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। জমিনের ধান জমিনে ফালায় রাখতে হয়, আনার মতো কোনো সম্ভবতা না, কারণ রাস্তাঘাট নাই। আমার তো ক্ষেত কৃষ্টি লইয়া গেছে কি আমরা সবাই, এখন আমরা কিভাবে বাচ্চা লইয়া বাঁচতাম। দেশে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছে 1212 রোগী। হাসপাতালে ভর্তি 950 শিশু। বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। মাছ, মাংস সাধারণের নাগালের বাইরে। হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। বেশি বাচ্চা আদা রসুন তুলনামূলক গত সপ্তাহে এই সপ্তাহে 40টা বেশি। আপনি যে রাত দিবেন 100 টাকা, 90 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে 120 পর্যন্ত 140 টাকা কেজি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হলো 4 দিনের জমকালো আয়োজন। নাচ আর গানের মূর্ছনায় মাতালেন শিল্পীরা। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।